হাওড়ায় নৃশংসই খুনের ঘটনার খবর করতে গিয়েছিলেন এবিপি আনন্দর প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী, আর সেখানে গিয়ে আক্রান্ত হতে হলো তাকে। এবিপি আনন্দর সাংবাদিকের ওপরে হামলা চলল, বেধড়ক মারধর করা হলো তাকে, নাকের হাড় ভেঙে গিয়েছে সাংবাদিক ময়ূক ঠাকুর চক্রবর্তীর। আর এই ঘটনায় 6 জনকে পুলিশ গ্রেফতার করেছে। খবর সংগ্রহে পিলখানা রোডে যেতেই দুষ্কৃতীরা হামলা চালায় ময়ূকের ওপরে, মেরে মুখ ফাটিয়ে দেওয়া হলো এবিপি আনন্দের সাংবাদিকের। হাওড়ায় বেলাগাম দুষ্কৃতী দৌরাত্ম্য, আক্রান্ত হলো সংবাদ মাধ্যম, কিল চড় ঘুষি নাকের হাড় ভাঙলো। আর এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই 6 জনকে গ্রেফতার করেছে। হাওড়ার পিলখানাতে একটা মার্ডার হয় এবং সেই কাভারেজের জন্য আমার অফিস থেকে আমাকে অ্যাসাইন করা হয় কলকাতা থেকে ওখানে যাওয়ার জন্য। হাওড়ার যিনি বিধায়ক রয়েছেন তার সঙ্গে তার ইন্টারভিউ নিতে নিতে আমি জিটি রোড পিলখানা যে ক্রসিং আছে সেখানে আসি। এরপর ওর যে ডিজিজ যে মারা যায় তার বডিটা ওখানে আসে, বডিটা ভেতরে ঢোকানো হয়। আমি এবং আমার ফটো জার্নালিস্ট আমরা ওখানে ওয়েট করছিলাম। আচমকাই একটা আনরুলি মব, অ্যারাউন্ড 15-20 জন হবে, তারা চলে এলো এবং এসে অশ্রাব্য গালিগালাজ। আমার ফটো জার্নালিস্ট উজ্জ্বল ঘোষ ওখানে দাঁড়িয়েছিল, ওকে উদ্দেশ্য করে গালিগালাজ করলো এবং আমাকে কোনো কারণ ছাড়া, আমাকে এবং আমার ফটো জার্নালিস্ট একটু পাশে ছিল, বেপরোয়াভাবে মারতে শুরু করলো। এবং একটা অদ্ভুত জিনিস আমি দেখলাম যে যারা মারধর করলো তাদের ইনিশিয়ালি 1-2 জন মারলো, ওই দেখে আরও 10 জন 15 জন তারা কিছু জানেনই না, কিন্তু তারাও বেপরোয়াভাবে মারতে শুরু করলো। আমার চশমা ছিল একটা, চশমাটা ওখানে ভেঙে গেল সঙ্গে সঙ্গে, ফোনটা ছিটকে পড়ে গেল। এরই মাঝে যা হয়, নাক দিয়ে গলগল করে রক্ত, সারা গায়ে রক্ত, হ্যাঁ নাক দিয়ে প্রচণ্ড ব্লিডিং স্টার্ট হয়ে গেল ওই মারধরের জন্য। আমি ওদেরকে বললাম যে আমাকে মারার তো কোনো কারণ নেই ভাই, আপনার যদি কিছু বলার থাকে আপনি বলুন, আমরা সেটাও দেখাবো। আমরা তো দুপক্ষের। কতজন ছিল? প্রায় 15-20 জন ছিল। হ্যাঁ, একদম গলির ভেতরে নিয়ে গিয়ে টেনে হিঁচড়ে একটা ল্যান্ডিং ছিল সেখানে বসিয়ে পুরো মারধর করলো। এবং যারা মারধর করলো তারা অনেকে জানেই না যে তারা কেন মারধর করছে, ওরা জার্নালিস্ট দেখে আইডেন্টিফাই করেই মেরেছে। এই যে হারুন এবং রোহিত যাদের খোঁজ করা হচ্ছে হাওড়ার গুলিকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত, তারা এসে আশ্রয় নিয়েছিল যার কাছে, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে সেই ব্যক্তি হচ্ছে এই মোহাম্মদ বিলাল ওরফে রিঙ্কু। আমরা ঠিক জোড়াসাঁকোর কলাবাগান অঞ্চলে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই হচ্ছে সেই দোকান, যে দোকান থেকে ধরে নিয়ে যাওয়া হয় রিঙ্কুকে ওরফে মোহাম্মদ বিলালকে। যে মোহাম্মদ বিলাল এই দোকানে যখন ছিল, পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করে দুপুরের পর থেকে, বিকেলে আরেক দফা জিজ্ঞাসাবাদ করে, রাতে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। এই দোকানে সে ছিল, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ কি, ঠিক এই দোকান থেকে কিছুটা দূরে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে এই যে রাস্তা, মহাজ্যোতি সদনের ঠিক পেছনে সেন্ট্রাল এভিনিউর কাছেই, একদম পাশেই সেন্ট্রাল এভিনিউ আমরা জানি, এখানে এই যে বিল্ডিং রয়েছে বড় বিল্ডিং, সেই বিল্ডিংয়েই কিন্তু একটি ঘরে থাকে এই মোহাম্মদ বিলাল। সেই মোহাম্মদ বিলালের আশ্রয় হাওড়ার গুলিকাণ্ডের প্রধান অভিযুক্ত এই দুজন তারা ছিল অনুমান করা হচ্ছে, এবং তাদের সাথে যোগাযোগ ছিল মোহাম্মদ বিলাল ওরফে রিঙ্কুর, এটাও জানতে পেরেই কিন্তু যে 3 জনকে আজকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে অন্যতম কলকাতার জোড়াসাঁকোর কলাবাগান অঞ্চলে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই হচ্ছে সেই দোকান, যে দোকান থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। ঘটনা ঘটানোর পরে তারা জোড়াবাগান এলাকাতে এসে, একটা সূত্র থেকে জানা যাচ্ছে যে ঘটনার পরে জোড়াবাগান এলাকাতে এসে এই রিঙ্কুর আশ্রয়তেও কিন্তু ছিল এই রোহিত এবং তার সঙ্গে যে প্রধান অভিযুক্ত যে 2 জন, এবং তারা এখানে থেকে আত্মগোপন করার চেষ্টা করেছে। হারুন এবং রোহিত যারা, এই যে ভয়ঙ্কর সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামনে এসছে যে হাওড়াতে কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে একজনকে, এবং এই ঘটনার পর থেকে পুলিশ খুঁজলো সেই 2 জন বেপাত্তা, এবং যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে গতকাল দফায় দফায় পুলিশ আসে এবং এই দোকান থেকেই মোহাম্মদ বিলাল ওরফে রিঙ্কুকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও এখানে এসে কিন্তু হারুন বা রোহিতকে খুঁজে পাওয়া যায়নি। তাহলে তারা এখন কোথায় পালালো? তারা কি এইটা বুঝতে পেরে যে এখানে পুলিশ আসছে বা পুলিশ অনুমান করছে যে এখানে লুকিয়ে থাকতে পারে, সেই জন্য তারা কি আবারও চম্পট দিল? এখন সমস্ত বিষয় স্পষ্ট হবে যখন এই 2 জন ধরা পড়বে। 24 ঘন্টা অতিক্রান্ত, কিন্তু এখনো পর্যন্ত হারুন এবং রোহিত, এদের দুজনের কোনো খোঁজ পুলিশ পায়নি, যদিও তল্লাশি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। আর গতকাল কি কি ঘটনা ঘটেছিল, 4:45 হাড়হিম করাই হত্যার ঘটনা, এবং তারপর দেখা গেল একেবারে উত্তর হাওড়ার বিধায়ক তিনি ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষোভের মুখে পড়তে হলো। দীর্ঘক্ষণ দফায় দফায় বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা, আগুন জ্বলল সেখান থেকে। দেখুন একবার।
হাওড়ার প্রমোটার মোহাম্মদ সফিক খানকে পরপর গুলিতে ঝাঁঝরা করে খুনের ঘটনা ঘটে গোলাবাড়ি থানার অন্তর্গত পিলখানা সেকেন্ড লেনে, ঠিক এখানেই কিন্তু ভোরবেলা রীতিমতো পরপর গুলি চালানো ঘটনা ঘটে, যা সিসিটিভি ক্যামেরা বন্দী হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে 6 রাউন্ড গুলি চালায় দুজন দুষ্কৃতী, এবং এই যে দুজন দুষ্কৃতী, প্রথম দুষ্কৃতী তার মাথায় গুলি চালায় এবং তার পরবর্তী ক্ষেত্রে তার পরের জন দুষ্কৃতী যিনি ছিলেন তিনি কিন্তু আরও বেশ কয়েক রাউন্ড গুলি চালান। এই যে গুলি চালানোর ঘটনা এবং এই যে খুনের ঘটনা ঘটল, সেই খুনের ঘটনার স্থল থেকে মোহাম্মদ সফিক খানের বাড়ির দূরত্ব মাত্র 50 থেকে 60 ফুট দূরেই। এখানেই তার বাড়ি। এই বাড়ি থেকেই তিনি ভোরবেলা বেরিয়েছিলেন এবং এখানে কিছু খাওয়ার কিনতে বেরিয়েছিলেন। তার পরিবারের অন্যান্য সদস্যরাও তারা ছিলেন, এবং যেখানে কিন্তু একেবারে এক কথায় বলা যেতে পারে যে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে এই হাওড়া। যে দুজন দুষ্কৃতী মোহাম্মদ সফিক খানকে পরপর গুলি করে ঝাঁঝরা করে খুন করে, সেই সফিক খানের বাড়ির একেবারে পাশেই, তিনি বাড়ির সামনেই রীতিমতো তাকে খুন হতে হলো, এবং দুজন দুষ্কৃতীর হাতেই ছিল আগ্নেয়াস্ত্র। সেই আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে, কেন এই খুনের ঘটনা ঘটলো? হাওড়া পুলিশ কমিশনারের সামনে, যেখানে এই ঘটনাস্থল থেকে পুলিশ কমিশনারেটের দূরত্ব মাত্র 2.1 কিলোমিটার, গাড়িতে আসতে যা সময় লাগে মাত্র 11 থেকে 15 মিনিটের মধ্যে। সেক্ষেত্রে দুষ্কৃতীরা যেভাবে এই প্রমোটারকে গুলি করে ঝাঁঝরা করে খুন করলো, গুলিতে ঝাঁঝরা করে তাকে খুন করা হচ্ছে, সেই ঘটনার পর রীতিমতো হাওড়া শহর যে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে তা এক কথা বলাই যেতে পারে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, হাওড়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।